সংসদ নির্বাচনের প্রার্থিতা নিয়ে আপিল শুনানির শেষ দিন আজ। ৬৪৫টি আবেদন নিয়ে আইনি লড়াই শুরু হয়েছিল ১০ই জানুয়ারি। নির্বাচনের রং লেগেছে ঢাকা ৭ আসনে। পুরান ঢাকার এই আসন ঘিরে এখন উৎসবের অপেক্ষা। নানা অঙ্ক কষছেন প্রার্থী আর ভোটাররা। দেশে অন্তত ৫ কোটি মানুষের রয়েছে থাইরয়েড সমস্যা। অর্ধেকের বেশির ক্ষেত্রে এ রোগের কোনো লক্ষণ প্রকাশ পায় না। ময়মনসিংহে অবাধে চলছে অবৈধ ইটভাটা। প্রভাবশালী মহলের ছত্রছায়ার প্রশাসনকে ম্যানেজ করে চলছে এই পরিবেশ বিনাশী যজ্ঞ। ইউরোপের ৮ দেশের উপর শুল্ক আরোপ ডোনাল্ড ট্রাম্পের। সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়া ও বৈধ প্রার্থীদের মনোনয়ন বাতিল চেয়ে করা আপিল শুনানি শেষ হচ্ছে আজ। শুনানির অষ্টম দিনে ১১২টি আপিলের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে মঞ্জুর হয়েছে ৪৩টি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। আর ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচন কমিশনের শনিবার অষ্টম দিনের আপিল শুনানিতে সকাল থেকে ৫১১ থেকে ৬১০ নম্বর আবেদনের শুনানি হয়। এদিন ৫৮৬ নম্বর আপিলের শুনানির সময় দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে বাকবিতণ্ডা হয়। এ সময় সিইসি সহ সবাই বিরতিতে চলে যান। এর ১০ মিনিট পর আবারও শুরু হয় শুনানি। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে অপেক্ষমান সহ আপিলগুলো রবিবার দুপুরের পর নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়। আমার মনোনয়নপত্র বাতিল করেছিলেন এই কারণে ভোটারের দস্তখতের মধ্যে ৮ জনের নাকি গরমিল পাওয়া গিয়েছিল। আপিলে ময়মনসিংহ ১১ আসনে বিএনপির ফখর উদ্দিন আহমেদের প্রার্থিতা বহাল রয়েছে। কুমিল্লা ৪ আসনে বাতিল হয় মঞ্জুরুল মুন্সির প্রার্থিতা বহাল থাকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর। শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, ২৪ পরবর্তী বাংলাদেশে পলিটিক্যাল এলিটিজম চলবে না। ৫ই আগস্টের পরে এই রাজনৈতিক এলিটিসিজম তারা যেন ঘরে রেখে তারা যেন জনগণের সামনে আসে। আপনি জনগণকে ব্লাডি সিটিজেন বলবেন, আবার ভোটের জন্য এই ব্লাডি সিটিজেনের কাছে যাবেন, এই ধরনের দ্বিচারিতা আমরা জনগণ সহ্য করব না। বিকেল ৫টায় আপিল শুনানি শেষ হবার কথা থাকলেও চলে সন্ধ্যা পর্যন্ত। হুমায়রা ফারুকী, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে অন্তত ৫ কোটি মানুষের কোনো না কোনো ধরনের থাইরয়েড সমস্যা রয়েছে। এদের মধ্যে ২.৫ কোটির বেশির ক্ষেত্রে এ রোগের কোনো লক্ষণ প্রকাশ পায় না। এ কারণে একটি বড় অংশ শনাক্তের বাইরে থেকে যায়। এদের শনাক্ত করতে প্রাতিষ্ঠানিক চিকিৎসা ব্যবস্থাকে শক্তিশালী করা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। মানবদেহে থাইরয়েড এক ধরনের হরমোন। কখনো এই হরমোন কমে গেলে একে বলা হয় হাইপোথাইরয়েডিজম, বেড়ে গেলে বলা হয় হাইপারথাইরয়েডিজম। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি তথ্য মতে বিশ্বে এ সমস্যায় ভুগছেন ৮০ কোটির বেশি মানুষ, আর দেশে ভুক্তভোগীর সংখ্যা ৪ থেকে ৫ কোটি। সঠিক সময়ে শনাক্ত ও চিকিৎসায় এটি প্রতিরোধ করা যায়। থাইরয়েড হরমোন বেড়ে যাওয়াকে আসলে হাইপারথাইরয়েডিজম বলে। এটা বেশিরভাগ ক্ষেত্রে যে কারণটা হয়ে থাকে সেটা অটোইমিউন বা ইমিউনোলজিক্যাল ডিজিজটা। তো সেটা যার ক্ষেত্রে জেনেটিক কিছু ফ্যাক্টর আছে সেগুলি থাকে, এবং অটোইমিউন বা আগের থেকেই ঠিক আছে যে ওনার এই অসুখটা হবেই, তাদের ক্ষেত্রে এটা আমরা বেশি পেয়ে থাকি। হাইপোথাইরয়েডিজমের জন্য যে ওষুধটা ব্যবহার করা হয়ে থাকে, এটা স্বাভাবিকভাবে বলা হয় যেই হরমোনটা তৈরি কম হচ্ছে সেটা রিপ্লেস করছি আমরা, সুতরাং থাইরয়েড হরমোনই ওষুধ আকারে খেতে হয়। চিকিৎসকরা বলছেন, থাইরয়েডের সরাসরি কোনো লক্ষণ প্রকাশিত হয় না, প্রতিক্রিয়া ধীরে ধীরে হয় বলে ভুক্তভোগীরা চিকিৎসকের কাছে যান না। শুরুতে কিন্তু কোনো লক্ষণ দেখা যায় না। উনি অন্য কোনো কারণে ডাক্তার দেখানোর পরে ডাক্তার তখন সন্দেহ করে যে থাইরয়েডের সমস্যা থাকতে পারে। তো এটার জন্য আমাদের কিছু কিছু প্রায়োরিটি গ্রুপ, বিশেষ সেই লোককে অবশ্যই স্ক্রিন করা উচিত। কারণ পৃথিবীর বেশিরভাগ দেশ তারা জন্মের পরপরই একবার থাইরয়েডের টেস্ট করে। প্রেগনেন্সি পরিকল্পনার অংশ হবে থাইরয়েডের হরমোনের মাত্রা জানা। বয়স তত বাড়ে হাইপোথাইরয়েডের সংখ্যা তত বাড়ে। সুতরাং ৬০ বছরের কাছাকাছি সময়ে আরেকবার করে নেওয়া দরকার। মূল উদ্যোগটা কিন্তু সরকারকে নিতে হবে। থাইরয়েডজনিত রোগের বিষয়ে সচেতনতার পাশাপাশি শিশু জন্ম নেবার সঙ্গে সঙ্গে থাইরয়েড পরীক্ষা জরুরি বলে মনে করেন চিকিৎসকেরা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।
রাজবাড়ীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ জেলা সদর হাসপাতালে পাওয়া যাচ্ছে না জলাতঙ্কের ভ্যাকসিন। সরবরাহ না থাকায় সংকট দেখা দিয়েছে ফার্মেসিগুলোতে। আতঙ্ক বিরাজ করছে টিকা না দিতে না পারা রোগী ও স্বজনদের মধ্যে। ঝিনাইদহ জেলার চিত্রও একই। জেলা সদর হাসপাতাল সহ 5টি সরকারি হাসপাতালে নেই সরবরাহ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে দাবি স্বাস্থ্য বিভাগের। কুকুর বিড়ালের কামড় আচড়ে আক্রান্ত হয়ে রাজবাড়ীর বিভিন্ন উপজেলা থেকে শত শত রোগী আসছেন জেলা সদর হাসপাতালে। তবে জেলা সদর হাসপাতালে বিনামূল্যে এই টিকা সরবরাহ বন্ধ গত বছরের 13 ডিসেম্বর থেকে। সরবরাহ না থাকায় টিকা না পেয়ে অনেকেই ফিরে যাচ্ছেন বাড়িতে। রাজবাড়ী জেলার মানুষ একেবারেই বিড়ম্বনায় পড়েছে যে ভ্যাকসিন নাই, ভ্যাকসিন খুঁজে না পাওয়ার কারণে সে ঢাকা চলে গেছে। দ্রুত হাসপাতাল সহ জেলার ফার্মেসিগুলোতে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিতের দাবি রোগী ও স্বজনদের। ভ্যাকসিন কিছুদিন যাবত ছিল না রাজবাড়ী, সরকারিটা নেই। কুকুর বিড়ালের ইনজেকশনটা যত দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে আসে, যাতে জনকল্যাণের লোকজনের অসুবিধা বা জলাতঙ্ক রোগের থেকে মানুষ রেহাই পায়। সংকট নিরসনে সংশ্লিষ্টদের কাছে চিঠি দেয়া সহ নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসন। এখন এই সংকটের জন্য আমরা ওষুধ প্রশাসনের চিঠি দেওয়া হচ্ছে এবং ওষুধ প্রশাসন আমাদের জানাচ্ছেন ওনারা লোকাল ডিপোট এবং যারা বিজনেস করেন তারা যেন অ্যাভেলেবেল করে এই ব্যাপারে ওনাদেরকে সতর্ক করছে। আবার আশা করা যাচ্ছে অতি অল্প সময় এটা পাওয়া যাবে। ভ্যাকসিন আমরা আশা করতেছি আগামী 1 মাসের ভিতরে আমরা ইনশাল্লাহ পাবো। আমাদের বর্তমানে সারা দেশেই ক্রাইসিস, আগামী 1 সপ্তাহের ভিতরে 1 মাসের ভিতরে আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। এদিকে ঝিনাইদহ সদর হাসপাতালের চিত্র একই। গেল মাসের 27 তারিখ থেকে বন্ধ বিনামূল্যের ভ্যাকসিন দেয়া। ভুক্তভোগীরা বলছেন শুধু ঝিনাইদহে নয়, আশপাশের জেলায় গিয়েও মিলছে না ভ্যাকসিন। কোনো ভ্যাকসিন নেই সদর হাসপাতাল, বাইরেও কোনো ভ্যাকসিন পাচ্ছি না। সমস্ত ফার্মেসি ঝিনাইদহ সদর হাসপাতালে সব জায়গায় খুঁজছি, আমরা কোথাও পাইনি। আমাদের যদি অতি তাড়াতাড়ি ভ্যাকসিনের ব্যবস্থা করা হয় তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। ফার্মেসি মালিকরা বলছেন প্রতিদিন 30 থেকে 40 জন মানুষ ভ্যাকসিন না পেয়ে ফিরে যাচ্ছে। কোম্পানিগুলোও সরবরাহ করতে পারছে না। এখন বর্তমানে তো হসপিটালও সাপ্লাই নাই, আমাদের কাছেও নাই, মানুষের খুব দুর্ভোগ। কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হতে পারে চিকিৎসকদের কাছেও নেই সে তথ্য। সরকারিভাবে জানানো হয়েছে যে এখন এটা সাপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না, ইভেন জানুয়ারি মাসের মধ্যেও এটা সাপ্লাই দেওয়া সম্ভব হবে না। তো সেক্ষেত্রে রোগীদের ভোগান্তি হলেও আমাদের আসলে ওরকমভাবে কিছু করার নাই। দ্রুত সরকারি হাসপাতালগুলোতে ভ্যাকসিন সরবরাহের দাবি রোগী ও স্বজনদের। শরীফুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। প্রভাবশালী মহলের ছত্রছায়ার প্রশাসনকে ম্যানেজ করে ময়মনসিংহে চলছে অবৈধ ইট ভাটা। বন উজাড় করে কাঠ দিয়ে পোড়ানো হচ্ছে ইট। কালো ধোঁয়ায় দূষণে বিপর্যস্ত পরিবেশ, হুমকিতে জনস্বাস্থ্য, বাড়ছে রোগের প্রাদুর্ভাব। শুধু তাই নয়, প্রশাসনের নাকের ডগায় কাটা হচ্ছে আবাদি জমির মাটি। এতে উর্বরতা হারাচ্ছে কৃষি জমি, দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে দেশের কৃষি অর্থনীতি। ময়মনসিংহ হয়ে ঢাকা মহাসড়কের পাশের আবাদি জমিতেই গড়ে উঠেছে কয়েকশো ইটভাটা, যেগুলোর বেশিরভাগেরই নেই পরিবেশ ছাড়পত্র। অনুমোদন নেই 307টি ভাটার 276টির। পার্শ্ববর্তী বন উজাড় করে সেই কাঠ দিয়েই পোড়ানো হচ্ছে ইট। পরিবেশের ওপর পড়ছে বিরূপ প্রভাব। শুধু তাই নয়, প্রশাসনের চোখের সামনেই কাটা হচ্ছে আবাদি জমির উপরিভাগ বা টপ সয়েল। যদিও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে কৃষি জমির মাটি ব্যবহার নিষিদ্ধ। অবৈধ ইটভাটার বিরুদ্ধে কথা বললে দেয়া হয় হুমকি। ধোয়া তো পরিবেশের ক্ষতি হয় অনেকেই, ধোয়া ইটভাটার তো ধোয়া খড়ের ক্ষতি হয়। স্কুলের বাচ্চারা স্কুলের পরে পাশেই খোলা, ওইখানে শ্বাসকষ্টর কষ্ট হয়। তারপর বয়স্ক মুরব্বীগর তাদেরও কষ্ট হয় চলাফেরা। ধান খেত নাই, এখন বিল বানায় ফেলাইছে মাটি কাটা নিয়া। এরপরে আপনার নারকেল গাছে নারকেল নাই, কোনো গাছে ফল আসে না। এখন অনেক ক্ষয়ক্ষতি হইতেছে, কিন্তু বলার মতো কেউ নাই। উচ্চ আদালতের নির্দেশনা থাকার পরেও ইটভাটাগুলো বন্ধ করা যাচ্ছে না। যদিও পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসক সমন্বিতভাবে এ সকল ইটভাটায় অভিযান চালাচ্ছে, কিন্তু যে সকল ইটভাটা গুড়িয়ে দিচ্ছে বা ভেঙে দিচ্ছে বা অভিযান পরিচালনা করছে, সেই ইটভাটাগুলো সপ্তাহ না পেরোতে আবার নতুন করে চালু হচ্ছে। কোটি টাকা বিনিয়োগ করা এসব ভাটার নেই বৈধ কাগজপত্র, পাওয়া যায়নি ট্রেড লাইসেন্সও। আমাদের জনতা ব্রিক্সের আবেদন করা হয়েছে, এটি প্রক্রিয়াধীন আছে। আবেদন করার জন্য যা যা প্রয়োজন ছিল সবগুলো আমাদের দেওয়া হয়েছে। পরিবেশ মন্ত্রণালয় আবেদনের জন্য আবেদন করছি লাইসেন্সের জন্য। আমাদের সারা বাংলাদেশের লাইসেন্স দেওয়াটা বন্ধ, সরকারি ইচ্ছা করলে দিতে পারে।
এদিকে জনবল সংকটের দোহাই দিয়ে নিয়মিত অভিযান পরিচালনা সম্ভব হচ্ছে না বলে দাবি পরিবেশ অধিদপ্তরের। এবং 276টি অবৈধ ইটভাটা রয়েছে। যেহেতু আমাদের ইচ্ছা করলেই সব দিন মোবাইল কোড করতে পারি না, এর সাথে বেশ কয়েকটা ডিপার্টমেন্ট জড়িত আছে, এই জন্য একটু সময় সাপেক্ষ সবসময় ইচ্ছা থাকলেও পারা যায় না মোবাইল কোড পরিচালনা করতে। তবে জেলা প্রশাসকের দাবি অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলে নিয়মিত অভিযান। নির্বাচনকালীন সময়ে আমাদের ব্যস্ততার মাঝেও পরিবেশের বিষয়ে আমাদের গুরুত্ব দিয়ে আমরা যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে কয়েকটি উপজেলায় আমরা মোবাইল কোর্টের মাধ্যমে টপ সয়েল কাটা অথবা কাঠ পোড়ানোর বিষয়ে আমরা মোবাইল কোর্ট সম্পাদন করেছি। তো এটি আসলে চলমান প্রক্রিয়া, এটি চলছে। এখনই ফসলি জমি ও লোকালয় ঘেঁষা ইটভাটা বন্ধ না হলে পরিবেশ প্রতিবেশ দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়বে, এমনটাই শঙ্কা স্থানীয়দের। ইমরান হাসান রাব্বি, ডিবিসি নিউজ, ময়মনসিংহ। দেশের ভোগ্যপণ্যের প্রধান পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে রমজানকে সামনে রেখে আমদানি বাড়িয়েছেন ব্যবসায়ীরা। আমদানিকারকরা বলছেন, যে হারে পণ্য আমদানি হচ্ছে তাতে সংকট বা দাম বৃদ্ধির সুযোগ নেই। এক মাস পরেই শুরু রমজান মাস, এরই মধ্যে আমদানি বেড়েছে ছোলা, চিনি, খেজুর, তেলসহ বিভিন্ন ভোগ্যপণ্যের। 2024 সালের ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত রমজানের আগে ছোলা, চিনি, খেজুর ও বিভিন্ন ডালসহ নানা ভোগ্যপণ্য আমদানি হয়েছিল 10,28,000 টনের মতো। আর এবার অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সেসব পণ্য আমদানি হয়েছে প্রায় 9 লাখ টন। জানুয়ারিতে এ পরিমাণ আরও বাড়বে। আমদানি অন প্রসেসে বিশেষ করে খেজুরটা আমদানি হচ্ছে, শুল্ক হারটা কমানো হয়েছে, সেটা একটা বিষয়। এখন যে ট্রেন্ডটা যেটা দেখা যাচ্ছে এই বছরে, তাতে মনে হচ্ছে যে গত অর্থ বছরে রমজানের সময় যেটা হয়েছিল আমদানি, তার তুলনায় হয়তো বেড়ে যাবে। চট্টগ্রাম সমুদ্র বন্দরের উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের পক্ষ থেকে আমদানির পথে রয়েছে বিভিন্ন ভোগ্যপণ্য। পর্যাপ্ত পরিমাণে আইপি দেওয়া আছে এবং আমদানিকারকরা স্বাভাবিকভাবে আমদানি করতেছে এবং আশা করি যে রমজান শুরু হওয়ার আগেই সমস্ত পণ্য আমদানি হয়ে যাবে। রমজানে সংকট বা দাম বাড়ার সুযোগ নেই বলে জানান ব্যবসায়ীরা। এই মুহূর্তে রমজান ভিত্তিক পণ্যের সেলটা বেশি, ডিমান্ডের তুলনায় সাপ্লাই অনেক সময় বেড়ে যাচ্ছে, কম্পিটিশনটা আরও বেশি হবে এবং পণ্যের দাম হাতের নাগালে থাকবে। দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে তদারকি জোরদার করার পরামর্শ সংশ্লিষ্টদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। গেল 15 মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ হয়েছে 300-র বেশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর। তবে এসব নিয়োগে স্বজনপ্রীতি সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এসব তদন্তে অভিযান চালিয়েছে দুদক। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, ইউজিসির নির্দেশনা মেনেই দেয়া হয়েছে এসব নিয়োগ। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন পদ্ধতিতে শুরু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া। তবে এই প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। বিজ্ঞপ্তির বাইরে নিয়োগ, কখনো দলীয় বিবেচনা, আবার কখনো স্বজনপ্রীতি করে দেয়া হয়েছে এসব নিয়োগ। এ নিয়ে তীব্র ক্ষোভ রয়েছে শিক্ষার্থীদের মধ্যে। আমরা প্রশাসনের বিরোধিতা করতেছি না, আমরা শুধু চাই যে প্রশাসনের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে, প্রশাসন যেন সেই অভিযোগগুলো নিষ্পত্তি করে। একটা দলকে প্রায়োরিটি দিয়ে, একটা দলকে কেন্দ্র করে তারা প্রশাসন বিভিন্ন সেক্টরে তারা নিয়োগ দিচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে তারা স্বজনপ্রীতি করছে। সবশেষ 565তম সিন্ডিকেটে উপাচার্য অধ্যাপক শামীম উদ্দিন খানের মেয়ে মাহিরা শামীম ফিনান্স বিভাগে প্রভাষক পদে নিয়োগ পান। অন্যদিকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলামের ভাইকে বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যক্ষ পদে নিয়োগ দেয়া হয়, যা নিয়ে তোলপাড় হয়। তবে স্বজনপ্রীতির অভিযোগ অস্বীকার করেছে প্রশাসন। যারা লিখিত, মৌখিক এবং প্রেজেন্টেশন এসব ভালো করে মোট নাম্বারে এগিয়েছে তারাই নিয়োগ পেয়েছে। এখানে কোনো ধরনের স্বজনপ্রীতি হয়েছে আমি মনে করি না। 100% এটা মিথ্যা। এদিকে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম খতিয়ে দেখতে বুধবার অভিযান চালায় দুদক। রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখব যে তারা নিয়োগ প্রক্রিয়াটা তাদের বৈধ ছিল কিনা, বা আমরা লিখিত এবং মৌখিক পরীক্ষার নাম্বারটা পাইনি, কারণ সেটা ইআইএসআর এর কাছে আছে। পরবর্তীতে আমরা সেই রেকর্ডপত্র চেয়ে আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দিতে পারবো। গত 15 মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 3 শতাধিক নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এসব নিয়োগের মধ্যে 78 শিক্ষক, 16 কর্মকর্তা এবং বাকি পদগুলোতে কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে।
স্বল্প সময়ের ব্যবধানে এত লোকবল নিয়োগ নিয়ে উঠেছে প্রশ্ন। তবে প্রশাসনের দাবি ইউজিসির নির্দেশনা মেনেই নিয়োগ দেওয়া হয়েছে। চাহিদার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ হচ্ছে নিয়োগগুলো কন্ডাক্ট করা এবং ইউজিসির নির্দেশনা হচ্ছে যে অর্থ বছরের মধ্যে সেটা শেষ করা। কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াগুলো নিয়ে নানা ধরনের অপতথ্য এবং গুজব ছড়াচ্ছে। চাহিদা আছে 1300-1400 শিক্ষকের, বর্তমান শিক্ষক কাজ করে 1000 জন, আরো 300 জন শিক্ষক দরকার। আগামীতে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্নের দাবি শিক্ষার্থীদের। ডিবিসি নিউজ ডেস্ক। বাগেরহাটের চিতলমারীর কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে লাগামহীন দুর্নীতির অভিযোগ উঠেছে। ক্ষমতার অপব্যবহার করে কয়েক বছর এই শিক্ষক পকেটে পুরেছেন প্রায় 1/2 কোটি টাকা। তবে কোনো এক অদৃশ্য কারণে আটকে আছে তদন্ত। উল্টো যারা অভিযোগ করেছেন তারাই এখন বিপাকে। 2016 সালে কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে যোগ দেন বিধানচন্দ্র ব্রহ্ম। পরে দায়িত্ব পান চিতলমারী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের। ক্ষমতাসীন দলে পদ পেয়েই হয়ে ওঠেন বেপরোয়া। দলীয় প্রভাব খাটিয়ে বিদ্যালয়কে পরিণত করেন দুর্নীতির আখড়ায়। অনুদান, শিক্ষার্থীদের উপবৃত্তির টাকাসহ নানা প্রকল্পের অর্থ উন্নয়নে ব্যয় না করে ভরেন নিজের পকেটে। 2024 সালের ডিসেম্বরে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে তার বিরুদ্ধে প্রায় 45 লাখ টাকা আত্মসাতের লিখিত অভিযোগ দেন 8 শিক্ষক। এরপর তদন্ত শুরু হলেও তা এখনও আলোর মুখ দেখেনি। দাখিল হয়নি প্রতিবেদনও। আমরা বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন করি আমাদের হিসাবের সত্যতা প্রমাণ করার জন্য। 3 কর্মদিবসের মধ্যে মাধ্যমিক শিক্ষা অফিসার এবং সমবায় অফিসারকে নির্দেশ দেন। 3 কর্মদিবসের জায়গায় 1 বছর হয়ে যাচ্ছে, কিন্তু এখনো আমাদের কোনো রিপোর্ট আসেনি। অভিযোগ দিয়ে উল্টো হয়রানির শিকার হচ্ছেন শিক্ষকরা। স্কুলে টাকা স্কুলে থাকবে, তার একটা সঠিক হিসাব এখানে থাকবে, সেটা আমরা কখনো কোনোদিন পাইনি। বিশাল একটা আর্থিক অনিয়মের যে এটা উঠেছে, এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেভাবে এর সঠিক ফলাফলটা আসে এবং সেই সুরাহাটা কামনা করি। এ বিষয়ে কথা বলতে গেলে সাংবাদিক দেখে সটকে পড়েন বিধানচন্দ্র। তবে জেলা শিক্ষা কর্মকর্তার দাবি, এখন পর্যন্ত বিধানচন্দ্রের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট কোনো প্রমাণ মেলেনি। আমাদের কালশিরা মাধ্যমিক বিদ্যালয়, ওইখানে একটা দুর্নীতির তদন্তের বিষয়ে বলছিলেন। তদন্ত কর্মকর্তা হলো আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার। উনি আগামী 2 সপ্তাহের মধ্যেই তদন্ত রিপোর্ট দিবেন বলে আমাদেরকে আশ্বস্ত করছেন। তদন্ত চলমান আছে জানিয়ে দুর্নীতি প্রমাণ হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। ডিবিসি নিউজ ডেস্ক। মানিকগঞ্জের ইতিহাস আর ঐতিহ্যের সাথে মিশে আছে হাজারি গুড়ের নাম। মন পাতানো গন্ধ আর স্বাদে এই গুড়ের জুড়ি মেলা ভার। হরিরামপুরের ছিটকা এলাকার 30টি গাছি পরিবার এই গুড়ের ঐতিহ্য ধরে রাখতে প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এই হাজারি গুড়কে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিতে কাজ করছে জেলা প্রশাসন। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকাটি এখন পরিচিত হাজারিপল্লী নামে। বংশ পরম্পরায় এখানে প্রায় 30টি গাছি পরিবার তৈরি করে আসছে হাজারি গুড়। আগের দিন বিকেলে খেজুর গাছের ছাল কেটে বেঁধে দেওয়া হয় হাঁড়ি। ভোরবেলায় সেই রস সংগ্রহ করেন গাছিরা। এরপর দীর্ঘ সময় জাল দিয়ে বিশেষ কায়দায় তৈরি হয় হাজারি গুড়। স্বচ্ছ খেজুরের রস দিয়ে তৈরি এই গুড় স্বাদ ও গন্ধে অতুলনীয়। প্রায় 300 বছর আগে এই এলাকার মোহাম্মদ হাজারি নামের এক ব্যক্তি এই প্রক্রিয়ায় গুড় তৈরি শুরু করেন। পরে তার নামানুসারেই গুড়ের নাম হয় হাজারি গুড়। কথিত আছে ব্রিটিশ রানীও এই গুড় খেয়ে করেছিলেন প্রশংসা। এই হাজারি গুড় খেয়ে ইংল্যান্ডের রানী এলিজাবেথ উনি মুগ্ধ হয়ে একটি হাজারি খোদাই করা একটি সিলমোহর প্রদান করেছিলেন। বর্তমানে এই হাজারি গুড় মানিকগঞ্জ জেলার ব্র্যান্ডিং হিসেবে স্থান পেয়েছে। 8 থেকে 10 লিটার রস চাল দিয়ে তৈরি হয় 1 কেজি হাজারি গুড়। এবছর প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে 2000 টাকায়। এক একটি পরিবার প্রতিদিন তৈরি করে প্রায় 5 কেজি গুড়। 30 ঘরের মতো হাজারি গুড় তৈরি করে। প্রত্যেক বাড়ি থেকে 3 কেজি 4 কেজি বা 5 কেজি এরকম গুড় হয়। প্রথম কাটার রস হয় তাহলে 7 লিটার 7.5 লিটার রসে হয়। মোটামুটি ভাবে 7 থেকে 8 লিটার রস 1 কেজি গুড় হয়ে যায়। এই গুড়ের সুনাম ছড়িয়েছে দেশ ও দেশের বাইরে। তবে দিন দিন খেজুর গাছের সংখ্যা কমে যাওয়ায় চাহিদা মতো গুড় উৎপাদন হচ্ছে না। এখন বর্তমান সেরকম গাছ নাই, সেই গাছ না থাকার কারণে গুড় এখন খুবই কম হচ্ছে। যে পরিমাণ কষ্ট, এই পরিমাণ আমাদের পোষায় না। একটা আড়ির দাম 80 টাকা, 90 টাকা, 100 টাকা। খড়ির দাম বেশি, গাছের দাম বেশি। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ঐতিহ্যবাহী গুড়কে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিতে কাজ করছে জেলা প্রশাসন। এটির স্বাদ, গন্ধ এবং সব দিক দিয়ে এটি আলাদা।
তো এটি জিআই পণ্য হিসেবে কিন্তু জেলা প্রশাসন অনেক আগে থেকে কাজ করছে, যেটি একদম লাস্ট স্টেজে আছে এবং আমরা খুব দ্রুতই এটিকে জিআই পণ্য হিসেবে পাবো। যথাযথ স্বীকৃতি পেলে হাজারী গুড় হতে পারে মানিকগঞ্জের গৌরবের এক স্থায়ী পরিচয়, এমনটাই মনে করেন জেলাবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব। ছিল নানা স্বাদ ও বিচিত্র পিঠার সমারোহ। শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসব রূপ নেয় মিলন মেলায়। নতুন প্রজন্মের মাঝে বাঙালির সংস্কৃতি তুলে ধরতে ও পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করতেই এমন আয়োজন। শহীদ স্মৃতি পৌর উদ্যানে শাহীন শিক্ষা পরিবারের উদ্যোগে এই পিঠা উৎসব। পাটিসাপটা, পুলি, চিতই, নকশি, মালপোয়া সহ বিচিত্র পিঠার সমারোহ ছিল স্টলে স্টলে। আয়োজনে প্রায় 20,000 শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেয়। এতে উচ্ছ্বসিত সবাই। কত সুন্দর কোলাহলমুখর জায়গা, পিঠা খাচ্ছি, আনন্দ করছি। অনেক হারিয়ে যাওয়া পিঠা আমরা খুঁজে পাচ্ছি এই উৎসবের মাধ্যমে। মাংস পিঠা, তারপরে দুধ পুলি, সেমাই, অনেক পিঠা আছে। বিভিন্ন ধরনের পিঠা এখানে তৈরি করা হয়। আমরা সবাই অনেক খুশি এখানে এসে। এখানে পিঠাগুলা খেলাম, অনেক ভালো লাগলো। মনে হলো যে গ্রামের একটা পরিবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এমন উদ্যোগ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নেওয়া উচিত বলে মনে করেন তিনি। বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করা এবং তারা যাতে প্রতিযোগিতা করে নিজেদেরকে গড়ে তুলতে পারে, সেই জন্য এই ধরনের প্রোগ্রাম হওয়াটা অনেক বেশি জরুরি। এটি শুধু খাবারের উৎসব নয়, সামাজিক মিলন মেলা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক জানালেন আয়োজকরা। এই পিঠা উৎসবের মাধ্যমে আমি জানাতে চাই, আমাদের যে হারিয়ে যাওয়া ঐতিহ্য, যে পিঠাগুলো তৈরি করতে একসময়, এটা কিন্তু এখন প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। এই লোক ঐতিহ্য আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করব। নতুন প্রজন্মকে গ্রামীণ পিঠার সাথে পরিচয় করিয়ে দেওয়ার এমন আয়োজন ভবিষ্যতেও চলমান রাখার কথা জানালেন সংশ্লিষ্টরা। নতুন পিঠা তো চিনতে পারে এবং সেটা খেয়ে যেন ওরা মজা পেতে পারে, যেটা বাংলাদেশের একটা ঐতিহ্য। ভবিষ্যতে যেন এই প্রোগ্রামগুলো আমরা প্রতি বছর করতে পারি এবং জনসাধারণের মধ্যে আমরা এই মজার পিঠার পরিচয়গুলো জানিয়ে দিতে পারি। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রীড়া ও র্যাফেল ড্রতে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। ডিবিসি নিউজ ডেস্ক। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্ত শহর টেকনাফে কাজ করছে নৌবাহিনী বিশেষ কন্টিনজেন্ট। একক ও যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও মাদক। আটক করা হয়েছে বেশ কয়েকজন অপরাধীও। ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতার কথা জানিয়েছে নৌবাহিনী। পাহাড় এবং সাগর ঘেরা সীমান্ত উপজেলা টেকনাফ সৌন্দর্য মুগ্ধ করলেও দুর্গম প্রকৃতির সুযোগে কখনো কখনো বেপরোয়া হয়ে ওঠে অপরাধীরা। ফলে মাদকদ্রব্য, মানব পাচার, অবৈধ অস্ত্র এবং অপহরণ কার্যক্রমের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত অঞ্চলটি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টেকনাফে মোতায়েন করা হয়েছে নৌবাহিনীর বিশেষ কন্টিনজেন্ট। অভিযানে উদ্ধার করা হয়েছে ইয়াবা, ক্রিস্টাল মেথ সহ বিভিন্ন ধরনের মাদক ও আগ্নেয়াস্ত্র। আটক করা হয় মাদক কারবারি, মানব পাচারকারী ও ডাকাত সহ 28 জনকে। নিরাপত্তা, মানব পাচার প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সমুদ্রপথে অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নৌবাহিনীর এই কন্টিনজেন্ট টেকনাফের জল, স্থল ও সীমান্তে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনির্দিষ্টভাবে একক ও যৌথ অভিযান পরিচালনা করেছে। নির্বাচনের সময় সুষ্ঠু পরিবেশ বজায় রেখে জনগণের ভোটাধিকার ও নিরাপত্তা নিশ্চিতেও কাজ করে যাচ্ছে নৌবাহিনী। সাধারণ জনগণ যেন সম্পূর্ণ নিরাপত্তার সাথে নির্বিঘ্নে তাদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই উদ্দেশ্যে আমরা সর্বোচ্চ সতর্কতা এবং পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতার সাথে বাংলাদেশ নৌবাহিনীর প্রত্যেকটি সদস্য তাদের কর্তব্যে দৃঢ় প্রতিজ্ঞ থাকবে। 2025 সালের ফেব্রুয়ারি থেকে নৌবাহিনীর এই কন্টিনজেন্ট টেকনাফে 20টি একক ও 23টি যৌথ অভিযান পরিচালনা করে। মাদক ছাড়াও 29টি দেশীয় অস্ত্র, 6টি বিদেশি পিস্তল, 10টি HE গ্রেনেড এবং 180 রাউন্ড গোলা জব্দ করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগ আবারও প্রত্যাখ্যান করল মিয়ানমার। রাখাইনের রোহিঙ্গা গণহত্যায় গাম্বিয়ার করা মামলার শুনানিতে শুক্রবার মিয়ানমারের প্রতিনিধি কোকো হ্লাইংয়ের অভিযোগ প্রত্যাখ্যান করেন।
শুনানিতে রাখাইনে অভিযানের পক্ষে সাফাই গিয়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানকে গণহত্যা বলা যায় না বলে দাবি করেন তিনি। বলেন, বিদ্রোহী গোষ্ঠীর হামলার জবাবে সন্ত্রাস বিরোধী অভিযান চালানো হয়েছিল রাখাইনে। সেই অভিযানকে বৈধ দাবি করে গাম্বিয়ার রোহিঙ্গা গণহত্যা প্রমাণ করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। গত 12 জানুয়ারি থেকে আইসিজিতে মামলার শুনানি শুরু হয়। এ সময় গাম্বিয়ার বিচারমন্ত্রী দাউদা জাল্লো বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্যে দশকের পর দশক ভয়াবহ নিপীড়নের করছে মিয়ানমার। মিয়ানমারের পক্ষ থেকে আরও জানানো হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিরোধিতা করায় ইউরোপের 8 দেশের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1 ফেব্রুয়ারি থেকে নতুন এ শুল্ক কার্যকর হবে। তবে ইউরোপীয় নেতারা বলছেন শুল্ক আরোপের হুমকি অগ্রহণযোগ্য। স্থানীয় সময় শনিবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও যুক্তরাজ্য থেকে আমদানি করা পণ্যের উপর 10% শুল্ক কার্যকর হবে। যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড কেনার অনুমতি না দেয়া পর্যন্ত ইউরোপের মিত্রদের উপর ক্রমবর্ধমান হারে শুল্ক আরোপ করা হবে বলেও জানান তিনি। ট্রাম্পের শুল্ক বৃদ্ধির ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ইউরোপীয় নেতারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, সিদ্ধান্তটি সম্পূর্ণ ভুল পদক্ষেপ। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এটিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। ইন্দোনেশিয়ায় 11 আরোহীকে নিয়ে একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। দেশটির দক্ষিণ সুলাবেসি এলাকার বাসিন্দারা বিকট শব্দ পাওয়ার দাবি করেছেন। এমন খবরের ভিত্তিতে ওই অঞ্চলের স্থল ও আকাশপথে তল্লাশি অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। এতে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। স্থানীয় সার্চ অ্যান্ড রেস্কিউ সংস্থার প্রধান জানান, উদ্ধার কাজে বিমান বাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা অংশ নিচ্ছেন। এর আগে স্থানীয় সময় শনিবার দুপুরের পর এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ হারায় উড়োজাহাজটি। জোগিয়াকার্তা থেকে সুলাবেসি দ্বীপের মাকাসার যাচ্ছিল বিমানটি। গেল কয়েক বছরে ইন্দোনেশিয়ার বেশ কয়েকটি উড়োজাহাজের দুর্ঘটনা ঘটেছে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।